আসসালামু আলাইকুম। প্রিয় এমজে ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আসলে আপনার ভৌতিক যে ঘটনাগুলি শুনেছি, তো খুব ভালো লেগেছে। সে থেকে আমার নিজের সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা আপনার সাথে শেয়ার করব। তো ঘটনাটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সেটা শেয়ার করবেন। আমার নাম আলম। আমার দেশের বাড়ি মিটামন, এলাংজুরি গ্রাম। আসলে আমরা দুই ভাই একসাথেই চলাফেরা করি সবসময়, বেশি বড় ছোট না। তো আমার খুব ফুটবল দেখার খুব ছোট থেকেই শখ। আমি ফুটবল দেখতে ভালোবাসি, ফুটবল খেলতেও ভালোবাসি। তো ফুটবল খেলা যখন চলতেছিল, বিশ্বকাপ খেলা, তখন 2018-র ঘটনা বলছি। তো আমরা আমাদের বাড়িতে তেমন একটি টিভি নেই। তো ফুটবল খেলা চলতেছে তখন কিভাবে দেখবো? আমার ছোট ভাই বলল যে, ভাইয়া চলো বাজারে গিয়ে দেখি, বাজারে প্রজেক্টর লাগিয়েছে, ওইখানে যে বরাবরের মতো আমিও তার কথায় সহমত হয়ে বাজারে যাই খেলা দেখতে। খেলা শুরু হয় আপনার 10টার দিকে, এমন সময় হবে। 10টার দিকে খেলা শুরু হয়, শেষ হতে হতে আপনার 12টা বাজে। গ্রাম অঞ্চল, 12টা মানে প্রচন্ড রাত, প্রচুর রাত। আর বলে রাখা ভালো যে আমার বাড়ি থেকে বাজারে যেতে আপনার অনেক, মানে একটা নীরব একটি জায়গা পেরোতে হয়, যে জায়গার দুই সাইডে আপনার তাল গাছ ভরা আর পুষ্পণী আছে এখানে। তো আমরা যখন দুই ভাই খেলা শেষে বাড়ি ফিরি, অনেক রাত হয়। আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে খেলার বিষয়ে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিই। তো দেখা যাচ্ছে যখন আমরা বাড়ির কাছাকাছি চলে যাই, বাড়ির কাছাকাছি বলতে ভুল হবে, যে বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে। আর তখন আমরা ওই তাল গাছ এবং পুষ্কুনির কাছাকাছি চলে যাই। আমরা দূর থেকে দেখতে পারি আপনার দুটি বাচ্চা খেলা করতেছে। মানে আমরা কলাবঞ্জি খেলা বলি ওইটাকে, ছোঁয়াছুঁয়ি, চোখ বেঁধে খেলি আমরা এই খেলাটা। আমাদের দেশে কলাবঞ্জি বলে বা চোখ বেঁধে কানামাছি বলে, অনেকে অনেক ধরনের নাম বলে। তো দূর থেকে দেখা যাচ্ছে প্রষ্ট, আপনার চাঁদনি রাত ছিল, দুটি বাচ্চা খেলতেছে, একজনকে আরেকজন মানে চোখ বেঁধে ধরার চেষ্টা করতেছে। দূর থেকে পুরো বাচ্চাই দেখা গেছে। যখন আরেকটু সামনে যাই তখন মনে হয় যে না, ওইগুলা বাচ্চা নয়, একটু বয়স আছে, যেমন 15-16 বছরের বয়স তাদের, এরকম। যখন আরেকটু সামনে যাই তখন মনে হচ্ছে যে না, এটা আমাদের বয়সের, মানে আমরা দূর থেকে হয়তো বা এটা বাচ্চা দেখা গেছে। যখন তাদের কাছাকাছি চলে যাই তখন দেখি তারা বয়স্ক দুটি লোক, বয়স্ক দুটি লোক, একজনকে আরেকজন ধরার চেষ্টা করছে। আমরা যখন কাছাকাছি চলে যাই, তাদের একদম কাছাকাছি, যেমন হাত চারেক কাছাকাছি, তখন তারা খেলা বাদ দিয়ে, যার চোখ বাঁধা ছিল সে চোখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। সরানোর পর দুজনেই আমাদের দুই ভাইয়ের দিকে তেড়ে আসে আমাদেরকে মারার জন্য। আমরা বিষয়টা বুঝতে পারি না, আমরা এটা দেখার সাথে সাথেই থমকে দাঁড়িয়েছি। তারা যখন আমাদেরকে আক্রমণ করতে আসে, আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমাদেরকে ভীষণ প্রচন্ড মারে। তো আমরা বুঝতে পারি না যে এদেরকে কখনো দেখিও নেই, কিছুই না। তারা আমাদের এমন ভাবে মারতেছে যে তাদের, মানে এক একজনের মায়ের মনে হইতেছে যে কয়েকশো লোক আমাদের মারতেছে, এরকম মনে হচ্ছে। তাদের এক একটা, মানে ঘুষি এমন, এক একটা যে লাথি বা এক একটা থাবা এমন ছিল
মানে ব্যথা এখনো মনে করলে ব্যথা পাই, সেই সিচুয়েশনটা এমন ছিল। তো তারা অনেক মারে, আমাদের মারতে মারতে আমরা সেন্সলেস হয়ে যাই। সকাল হয়ে যায়, মানুষ জড়ো হয়ে যায় ওই জায়গাটা। তো তাল গাছের তলে আমরা পড়ে থাকি, তাল গাছের নিচে মানুষ দেখে জড়ো হয়ে যায়, আমাদেরকে ওঠায় মানুষ, আমরা উঠে দেখি অনেক মানুষ, প্রচুর। পরে আমাদেরকে বলা হয় যে কি হয়েছে, কি আসে বিষয়, থাকো কোথায়। পরে বললাম যে আমরা অমুক বাড়ির অমুক ছেলে, আমরা খেলা দেখতে গিয়েছিলাম রাতে, আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটেছে। তখন তারা বললো যে আচ্ছা সমস্যা নাই, বাড়িতে চলে যাও, আর এটা কাউকে বইলো না। তারা যখন বলছে এটা কাউকে বলতে না, আচ্ছা আমরাও বলি নাই। বাড়িতে যাই, আম্মু অনেক বকাবকি করে আমাদেরকে, আমরা অনেক, তারপরও দুই ভাইয়ের এক ভাইও আম্মু বা আব্বুকে শেয়ার করি না বিষয়টা, যেহেতু আমাদেরকে ওই মুরব্বীরা বলে দিছে যাতে এই বিষয়ে আমরা কাউকে কিছু না বলি। পরে আমাদের পুরো শরীর ব্যথা থাকে, ছোট ভাইয়ের জ্বর এসে যায়, আমারও জ্বর চলে আসে। আম্মু আব্বু হঠাৎ করে মানে তারা চিন্তায় পড়ে যায় যে ওদের কি হলো, ওদের হঠাৎ জ্বর উঠে গেল। রাতে সন্ধ্যার সময় ভালোই ওরা খেলা দেখতে গেল, সকালে ফিরলো। তো আম্মু যখন চিন্তা করতে লাগলো, আম্মু আব্বুকে বলল, আব্বু আমাদের জন্য ওষুধ নিয়ে আসে, ওষুধ খাই। ওষুধ খাওয়ার পরে মোটামুটি একটু সুস্থ হই। পরের দিন আমরা আবারও যাই খেলা দেখতে। ওই দিন আর করি কি, যে আমাদের সাথে লাইট নেই, টর্চ লাইট, আর আমরা এক মানে দুজন যাই না, আমাদের সাথে আরো দুইটা বন্ধুকে নিয়ে যাই। যখন খেলা শেষ হয় প্রায় এরকম 12টা পৌনে 1টার কাছাকাছি, তো তখন যখন আমরা আসি ওই সেম জায়গাটায় ওই দিন আর আমরা কোনো বাচ্চা দেখি না, দেখি একটা বৃদ্ধ লোক বসে আছে। তো বৃদ্ধ বৃদ্ধ লোক বসে আছে। আমি ওই দুজনকে বললাম, আমার দুই বন্ধুকে বললাম যে কথা না বলে আমরা চলে যাই, কারোর সাথে কোনো কথা বলতে হবে না, আমরা চলে যাই। আমরা যখন সাইড দিয়ে মানে চলে যেতে লাগলাম, আমাদের সাথের যে বন্ধুটা গিয়েছিল ও মানে বলে উঠলো যে চাচা আপনার বাড়ি কই, এত রাতে আপনি বসে আছেন কেন? ওই লোকটা কোনো কথা না বলে এমন বিকট একটি হাসি দিল, যে বিকট হাসিতে সবাই আমরা আঁতকে উঠি, প্রচন্ড ভয় পাই। তার হাসি এমন বিকট ছিল, তার হাসির সাথে সাথে মানে চারদিকে যেমন 8-10 জন লোক, আমরা দেখতে পারতেছি লোক, ওইগুলো সত্যি কোনো লোক ছিল না। আমরা দেখতে পারতেছিলাম যে 8-10 জন লোক আমাদের দিকে তেড়ে আসতেছে, আমাদেরকে মারার জন্য ঘিরে ধরছে। হঠাৎ দেখি তারা মানুষ থেকে কেমন যেন একটি মানে এমন একটি রূপ নিল, যে রূপ দেখে আমরা ভয় পেয়ে গেছি। তারা যখন সামনে আসে, তাদের এক একজনের বিকট চেহারা, বিকট হাসি, আর এর মাঝে তারা আমাদের যখন ঘিরে ধরে, তারা একটি বাচ্চা তাদের মাঝখান থেকে আসে, এসে বলতে লাগে যে বাবা ওই দিন সে আমাদের খেলাটা নষ্ট করছে। মানে এটা বলার সাথে সাথে ওই প্যারানর্মাল যে বিষয়, যে জিনিসগুলো, ওই জিনিসগুলো আমাদেরকে আবার মারে। এক পর্যায়ে দেখা যায় যে ওনাদের মারের জন্য আমার যে দুই বন্ধু আমাদের সাথে গিয়েছিল, এক বন্ধুর হাত ভেঙে যায়, আর এক বন্ধু পিঠের হাড় ভেঙে যায়। একজনের হাত আর একজন পিঠের হাড় ভেঙে যায়। তো যখন মানে ওনারা প্রচন্ড মারে, আমরা দুই ভাই ওদেরকে রেখেই দৌড় দিই, যান বাঁচানোর জন্য আমরা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করি। তো ওদের সাথে তো আর পালানোটা সম্ভব না। তো যখন আমরা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করি, পুষ্কুনির সামনে যেতেই কে বা জানি না ওইটা কি ছিল, পুষ্কুনি থেকে লাফ দিয়ে উঠেই আমাদের দুই ভাইকে টেনে পুষ্কুনিতে ফেলে দেয়। আমরা নিজের যান বাঁচানোর জন্য অনেকটা চেষ্টা করি, আমরা সাঁতরিয়ে এপার থেকে ওপারে যাই, তারপর আমাদের পা টেনে আবার মাঝখানে নিয়ে আসে, এসে আমাদেরকে গলায় চিপে ধরে পানিতে
অনেকক্ষণ পানিতে চিপে ধরে রাখে। কোনো রকম ছুটে দুই ভাই যান বাঁচিয়ে ওই পুষ্কুনি থেকে কয়েক কদম দূরে যেতেই আল্লাহর কি কুদরত, ফজরের আজান দেয়। আমাদের এই কিছু ঘটনার মাঝে এত সময় চলে যায়, আমরা বুঝতেই পারি না যে এতটুকু সময় চলে যায়। আমরা যখন ফিরছিলাম 12টা থেকে পৌনে 1টা এরকম হবে, আর এই 4-5 ঘন্টা হয়ে যায় আমরা এই তাদের সাথেই মানে এরকম করতে করতে। যখন ফজরে আজান দেয় তখন সবগুলো হাওয়ার সাথে মিশে যায়, তাদেরকে আর দেখি না অবয়বগুলোকে। তো আমরা এই ব্যথা নিয়েই যাদেরকে ফেলে আমরা চলে গেছিলাম তখন তাদের কাছে এসে দেখি দুজন সেন্সলেস, একজনের হাত ভেঙে গেছে, আরেকজনের পিঠের হাড়, একজন মানে শুয়ে আছে ওপর হয়ে, হাত একদম উল্টে আছে একজনের, আরেকজন উপর হয়ে আছে, দুজনেই সেন্সলেস। তো আমরা ওইখানেই বসে থাকি। ফজরের দিকে অনেকেই নামাজে যায় এই পথ দিয়ে। তো তারা যখন নামাজে যায় আমাদেরকে দেখতে পায়, তাদেরকে ডাক দিয়ে সবকিছু খুলে বলি, তখন তারা ওই দুইজনকে ধরে পাশের হাসপাতালে নিয়ে যায়। তো এই ছিল আমার প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আমি পুরোভাবে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি কিনা। এই আমার সাথে ঘটে যাওয়া অলৌকিক বলেন বা ভৌতিক যে ঘটনা আমার সাথে ঘটেছিল। আর আপনাদের সাথে যে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করব, সেই দ্বিতীয় ঘটনা হচ্ছে কালো জাদুকে ঘিরে। আসলে কালো জাদুটি যেই ঘটনা, সেই ঘটনা হচ্ছে আমার পাশের বাড়ির আমার এক ছোট বোনের সাথে কালো জাদু। ওর বিয়ে হয়ে যায়, অনেক দিন হয়, প্রায় 6 মাসের মতো ওর বিয়ে হয়। বিয়ে হওয়ার 6 মাস পর ও আসে ওর বাপের বাড়ি বেড়াতে। তো যখন ওর বাপের বাড়িতে বেড়াতে আসে, ও খুব হাসি খুশি একটি মেয়ে ছিল। একদিন যখন ধান আহ মানে আমাদের দেশে তো অনেক সময় ধানের সময়, শুকনা সিজন, আমাদের 12 মাস থাকে পানি আর 12 মাস থাকে শুকনা। তো আমরা যে মানে 6 মাস শুকনা আর 6 মাস থাকে হচ্ছে পানি। যে 6 মাস শুকনা থাকে সেই 6 মাস আমরা ধান লাগাই, বিভিন্ন চাষবাস করি। তো ওই যখন আমরা ধান কাটার সময় সে আসে বেড়াতে, 6 মাস পর তার বিয়ের বেড়াতে আসে। তখন দেখা যাচ্ছে যে হঠাৎ একদিন সে দুপুরবেলা, আমরা ধান কেটে বাড়িতে আসছি খাবার জন্য, তো এর মধ্যেই কাকির চিৎকার শোনা যায় যে আমার মেয়ে মরে গেল, কে আছো, আমার মেয়েকে বাঁচাও। তো আমরা তাড়াতাড়ি ছুটে যাই, আমি, আমার ছোট ভাই, আব্বু, সবাই ছুটে যাই যে কি হয়েছে। হঠাৎ কাকিদের বাসায় গিয়ে দেখি ছোট বোন আসছে, আরো মানে পেটের ব্যথায় এদিক থেকে ওদিক গৌড়াচ্ছে শুধু মাটিতে। তো তাকে ধরে আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে স্বাভাবিক যে ট্রিটমেন্ট সেগুলো করানো হয়, তারপরও তার পেটের ব্যথা কমে না। তাকে স্যালাইন দেওয়া হয়েছে, বিভিন্ন সুই দেওয়া হয়েছে, তাকে মেডিসিন দেওয়া হয়েছে, তারপরও তার পেটের ব্যথা কমতেছে না। তখন একজন বলল যে দেখো, এই পেট ব্যথা তো আর অন্যরকম লক্ষণ দেখা যাচ্ছে, তোমরা ওকে নিয়ে কবিরাজের কাছে যাও, কারণ সব ব্যথা তো আর ডাক্তার সারতে পারে না, কিছু ব্যথা কবিরাজও সারতে পারে। তো তখন তার কথা শুনে আমরা আমার ওই ছোট বোনটাকে নিয়ে কবিরাজের কাছে যাই। তখন কবিরাজের কাছে যখন যাই, কবিরাজটি আমাদেরকে যে কথাটি বলে সেই কথাটি শুনে আমরা পুরো ভয় পেয়ে যাই যে ও তো মনে হয় প্রেগনেন্ট, বা ওর বাচ্চা হবে মনে হয়। তখন ওকে জিজ্ঞাসা করা হলো, ও বলল যে হ্যাঁ, আমার 2.5 মাস চলতেছে। তো এটা যখন বলল তখন কবিরাজ বলে উঠলো যে এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে। বলল কেন, আমার বাচ্চা কেন আমি নষ্ট করব? ও ব্যথা নিয়েই তাকে উত্তর দিতেছে। বলল যে তুমি যদি এই বাচ্চাটাকে নষ্ট না করো তাহলে তোমার প্রবলেম হবে। এখন তো তোমার শুধু পেট ব্যথা, কদিন পরে দেখা যাবে যে তোমার মাথার চুল পড়ে যাবে, তুমি অন্যরকম দেখতে একটি মানুষ হয়ে যাবা,
বা তুমি মানুষ নাও হতে পারো, তুমি এমন আছে, তুমি এমন পর্যায়ে যাবে তুমি মারাও যেতে পারো। তখন আমার এই ছোট বোনটা মানে উত্তর দিল। আমরাও তখন তাকে প্রশ্ন করলাম যে কেন, কি হয়েছে ওর, তো খুলে বলেন। তখন উনি বলল যে ওর উপরে তো মানে কালো জাদুর বান মারা হয়েছে, ওর ওই কালো জাদুর বানটা ওর সন্তানের উপরে পড়ছে। তো ওর সন্তান এখন মানে ওর অন্যরকম সন্তান হয়ে গেছে। এটা মানে যদি হয় তাহলে ওর পেট থেকে মানে শয়তান জন্ম হবে আর কি, এরকম একটা কথা বললো। আমরা সবাই এই কথাটা শোনার পর আমরা খুব মানে একটা ঘোরের মধ্যে চলে যাই। আমরা বুঝতে পারতেছিলাম না যে কবিরাজ এটা কি বলতেছে। তখন আমার বাবা বলে উঠলো যে আপনি কি আবোল তাবোল কিছু বলতেছেন, এটা কি বলেন, যে কথা আমি কখনো শুনি নাই আজকে আপনার মুখ থেকে শুনতে হচ্ছে। সে বলল যে এটাই বাস্তব, আপনি আমার কথা মিলিয়ে রেখেন। আর আপনাদের মেয়েকে যে মানে কালো জাদুটা করছে, কালো বান দিছে, সে বড় ধরনের কালো বান দিছে, যে তাকে মারার জন্য এটা করছিল। তো এটা গিয়ে তার বাচ্চার উপরে প্রভাব দিছে। যদি তাকে বাঁচাতে চান তাহলে বাচ্চাটাকে মারতে হবে, আর দ্বিতীয়ত আমি কিছু কাজ করব, ওই কাজের দক্ষিণা দিতে হবে। তখন আমরা বললাম যে আচ্ছা আপনি কাজটা আগে করেন, বাচ্চাটা মারার চিন্তা তো পরে, আগে আপনি কাজটা করেন, দেখি ওই কাজে ভালো হয় কিনা। তো উনি স্বাভাবিক ভাবে ট্রিটমেন্ট করে দেন, ওকে কিছু ঝাড়ফুঁক দিয়ে দেয় আর একটা তাবিজ দিয়ে দেয় যে এটা সাথে রাখো, সাথে রাখলে তোমার ব্যথা হবে না বা অন্য কোনো প্রবলেম হবে না। তো আমরা এটা একটা স্বাভাবিকভাবে নিয়ে এই তাবিজটা নিয়ে চলে যাই, ওকে নিয়ে বাড়িতে। ওর ব্যথা কমে যায় ঝাড়ফুঁক করার পরেই। তাবিজটা ওর সাথেই রাখার কথা ছিল, ও বাড়িতে গিয়ে ওইটার সাথে রাখতে পারে নাই। ও যখন ওয়াশরুমে যায় তখন ওই তাবিজটা আর কি ওয়াশরুমেই খুলে রেখে আসে আর কি, হাতে বাঁধা ছিল, ওইটা ওয়াশরুমেই খুলে রেখে দেয়। তো ওইখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ও এর মাঝে ওয়াশরুম থেকে ওইটা ওয়াশরুমে খুলে রেখে এসে রুমে চলে যায়। রুমে যাওয়ার পরে ওর মধ্যে কি যেন একটা ভর করে, মানে আমরা যখন যাই ওর কি যেন একটা ভর করে, ও প্রায় ঘর থেকে আধা হাত উপরে দেয়ালের সাথে চিপকে থাকে, আধা হাত দেয়ালের উপরে চিপকে থাকে। এটা দেখে আঙ্কেল আন্টি যখন চিৎকার করে আমরা আবার দৌড়ে যাই, তিনজন আবার দৌড়ে যাই আমরা তিনজন। গিয়ে দেখি যে ও রুমের মধ্যে টিনের ঘর, আমাদের টিনের ঘর, ও ওইখানে মানে চিপকে আছে টিনের মধ্যে। ওইখানে যখন চিপকে আছে ও বিকট হাসতেছে, বিকট ভাবে, খুব বাজে ভাবে আসতেছে। আর ও শুধু মাকড়সার মতো চিপকে আছে আর বলতেছে যে ওকে এখান থেকে ফেলে মেরে ফেলবো, ওকে এখান থেকে ফেলে মেরে ফেলবো, এই কথা শুধু বলতেছে। তখন আমি আর আমার ভাইকে ওর হাতটা যখন ধরি লাফ দিয়ে, মানে এতটা উঁচাই ছিল যে ওকে ধরতে আমাদের লাফ দিতে হয়েছে। আমরা লাফ দিয়ে ওকে ধরি যখন, ও আমাদের হাতটা ঝাড়া দিয়ে ছুটিয়ে আরেকটু উঁচাই চলে যায়। তো দেখা যাচ্ছে যে আমরা যখন ওরে ধরতে পারতেছি না তখন বললাম যে ঘরের ফ্যান বন্ধ করেন। যখন ফ্যান বন্ধ করে, আর টিনের ঘরে একটা বৈশিষ্ট্য আছে কি, যে টিনের ঘরে আপনার কাঠ দিয়ে টিন ঘরটা তো তৈরি করতে হয়, তো তাক তাক সিস্টেম থাকে। তো আমরা ওই মানে পিলার যে গাড়া থাকে টিনের ঘরে, ওই পিলারে ধরে ওর পায়ে ধরে দুই ভাইয়ের শক্তি যতটুকু ছিল, ওই দুই দুই ভাইয়ে মিলে ওকে টান দিয়ে নিচে নামায়। টান দিয়ে নিচে নামিয়ে ছোট ভাইকে বলি যে তুই ওকে মানে শক্ত করে ধরে রাখ। শক্ত করে ধরে হুজুরের দেয়া একটা পানি পড়া ছিল, কবিরাজের একটা পানি পড়া ছিল। আমি আন্টিকে বলি যে আন্টি একটা পানি পড়া দিয়েছিল, ওই পানি পড়াটা কই, আর ওর হাতের তাবিজটা কোথায়। তখন আন্টি বলে যে ও তো আইসা শুধু ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে তা আসার পর থেকে এই অবস্থা। তখন আন্টিকে বললাম যে আপনি যান গিয়ে দেখেন ওয়াশরুমে তাবিজটা আছে কি। ওয়াশরুমে যাই, ওই তাবিজটা খুঁজে আনে আর পানি পড়াটা এনে দেয় আমার কাছে। আমি পানি পড়াটা ছিটাই, ছিটানোর পরে ওর সাথে যে জিনিসটা ভর করেছিল ওটা চলে যায়। সাথে সাথে আমি তাবিজটা ওর হাতে বেঁধে দিই। তখন ও খুব ক্লান্ত হয়ে যায়, ও শুধু বলতেছিল যে আমাকে একটু পানি দাও। ওকে পানি দেওয়া হয় এক গ্লাস।
এক গ্লাস পানি দেওয়ার পরে ও খেয়ে ওইখানেই শুয়ে পড়ে যে আমার খুব খারাপ লাগতেছে, আমার একটু ঘুমাইতে দাও। তখন আর কোনো কথা বলি না, ওকে আমার ছোট ভাইকে বলি যে ওকে ছেড়ে দে, ও একটু ঘুমাক, ও খুব ক্লান্ত হয়ে গেছে। তো যখন ছেড়ে দেয় আর ও শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে, এতটা ক্লান্ত হয়ে যায়। একটা মানুষের মধ্যে যখন একটা অবয়ব তার মধ্যে প্রবেশ করে, একটা প্যারানর্মাল বিষয় যেটা ভৌতিক, আমরা বলি ভৌতিক ঘটনা, তার সাথে যখন ঘটে সেই বলতে পারে যে বিষয়টা কি। তো তখন আমরা ওকে ওইভাবে রেখেই আমরা ঘরে চলে যাই। আমরা গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি। সারাদিন দুপুরে আসলাম খাওয়ার জন্য, খেতে পারলাম না, এই পর্যন্ত ওকে নিয়ে দৌড়ে দৌড়ি খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমাই। পরের দিন যখন ঘুম থেকে উঠি ও স্বাভাবিক ছিল, তাবিজটা দেওয়ার পর থেকে স্বাভাবিক। হঠাৎ যখন ওই দিন সন্ধ্যাবেলায় আন্টি আমাদের কাছে আসে, আমরা ঘরেই ছিলাম তখন। আন্টি আমাদের কাছে আসে, এসে বলে যে বাবা, ওর সন্তানটাকে মেরে ফেলতেই হবে। তখন বললাম কেন আন্টি, কি হয়েছে? বলে যে ওর মাথার তো প্রায় অর্ধেকের বেশি চুল পড়ে গেছে আজকে। কিভাবে আন্টি, কিভাবে পড়লো? বলে যে ও গোসল করতে গেছে, তখন মাথায় শ্যাম্পু দিতেছিল, তো শ্যাম্পু দিয়ে যখন ও মাথায় হাত দিয়ে ঘষতেছিল মাথা, তখন নাকি সব চুলই, বেশি অংশ চুল ওর হাতে চলে আসে, মানে মাথার চুল খুলে। এখন তো ওর খুব বাজে দেখাইতেছে, ওর চোখের ভুরু খুব কমে গেছে, ভুরুও পড়ে গেছে ওর, মানে ওরে খুব বাজে দেখতে দেখা যাচ্ছে, ও খুব কান্নাকাটি করতেছে। বাবা এখন কিছু করো। পরে বলি আচ্ছা সকাল হোক, কবিরাজের কাছে যাই, দেখি উনি কি বলে। পরের দিন আল্লাহ আল্লাহ করে রাতটা কাটাই, কাটানোর পরে সকালে প্রায় 10টা 11টার দিকে ওকে নিয়ে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যখন যাই, তখন ওর হাত থেকে হয়তো বা রাস্তায় বা কোনো জায়গায় তাবিজটা পড়ে যায়। যখন কবিরাজের কাছে যাই, কবিরাজ দেখি ভয় পেয়ে বলতেছে যে ওরে তাড়াতাড়ি ভিতরে আনো, ভিতরে আনার মানে ভিতরে আনো, আমি ওর হাতটা বেঁধে দিচ্ছি। মানে এটা বলার সাথে সাথে আমরা বুঝে যাই হয়তো বা কোনো প্রবলেম হবে এখন। তখন আমরা ওরে তাড়াতাড়ি টেনে এনেই হুজুরের সামনে বসাই, কবিরাজের সামনে। তখন উনি একটা সুতো নিয়ে কি যেন দোয়া না কি যেন পড়ার সাথে সাথে ওর হাতটা বাঁধে। বিশ্বাস করবেন, ওর হাতটা বাঁধার সাথে সাথেই কে যেন, মানে এমন মনে হয়েছে যে যে কবিরাজের ঘরটা ছিল সে ঘরটা কে যেন ধাক্কা মারলো, এমন ভাবে লড়ে উঠছে, ঘরের পিলার সহ সবকিছু লড়ে, মানে এমন ভাবে লড়ে গেছে বলার বাহিরে। তখন আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই, ভয় পাই প্রচুর, যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে লড়লো। তো হুজুর বলতেছে যে, কবিরাজ বলতেছে আমাদেরকে যে দেখেন ওর সাথে এখনো ওই জিনিসটা ঘটতেছে, কালো জাদুর প্রভাবটা এখনো ওর সাথে আছে। এখন আপনারা যদি বলেন আমি প্রক্রিয়া শুরু করতে পারি, ওই যে কাজগুলো, এই কাজগুলো আমি শুরু করব। তখন আমরা সবাই বললাম হ্যাঁ আপনি শুরু করেন, সমস্যা নেই। তখন আমার ছোট বোনটি আর কি বাচ্চাটা নষ্ট করতে চাইতেছিল না, ও খুব জোরাজুরি করে, খুব কান্নাকাটি করে, কিন্তু কিছু করার নাই, যদি ওকে বাঁচাতে হয় তাহলে বাচ্চাটাকে মারতেই হবে। যখন সেই কবিরাজ মানে তার কার্যক্রম শুরু করে, তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ওর সাথে ওই জিনিসটা ভর করে, আস্তে আস্তে ওই জিনিসটা ভর করে, ওই রশি থাকাকালীনই ওর হাতে যে সুতা বেঁধে দেয়, এটা থাকাকালীনই ওর উপরে ভর করে, আমাদেরকে বলে যে আপনারা সবাই সরে যান। আর মেয়ের যে আমার ছোট বোন, ওর আম্মু আব্বুকে মানে আঙ্কেল আন্টিকে বলছে যে আপনারা দুজন বের হয়ে যান। তখন ওনার দুজন বের হয়ে যায় কাঁদতে কাঁদতে, আর আমাদের দুজনকে বলে আপনারা থাকেন, আপনাদের দরকার আছে। তো যে জায়গায় বসে, এই জায়গার চারদিকে সুন্দর করে চক দিয়ে এঁকে দেয়, গোল করে রাউন্ড করে এঁকে দেয়, এঁকে দিয়ে হুজুর সামনে বসে, ওর বরাবর বসে ওকে জিজ্ঞাসা করে যে তুই যে ওর উপরে ভর করছস, তুই কার কথায় ওর উপরে ভর করছস? তখন
মানে আমার যে ছোট বোনটা, ওর যে শরীরে যে ভর করেছিল, সে বলতেছে যে করছি একজনের কথায়, তোরে বলতে হবে তুই কে, তোরে বলতে হবে, তুই তো সামান্য একজন আমার কাছে, আমি যদি চাই তোরে মারা আমার আমার কাছে বিষয় না। মানে এগুলো কথা বলতেছিল আর আমরা শুনতেছিলাম দুই ভাই মিলে। তা আমি বলে রাখা ভালো এখানে যে শেষ পরিণতিটা অবশ্যই শুনবেন। তো যখন এই কথাগুলো বলছে হুজুর, তখনই পানি ছিটায় ওর উপরে, আর একটা মাটির রঙের একটা গুঁড়ো, মানে মাটির রঙের কিসের গুঁড়ো জানি ওইটা, ওইটা ওর উপরে ছিটায়। ছিটানোর পরে ও বলতেছে যে দেখ, আমারে টর্চার করিস না, আমারে কষ্ট দিস না, আমি কিন্তু ওরে মেরে ফেলবো, বাচ্চাটাও মারবো ওরেও মারবো। পরে বলতেছে যে তোর সাহস থাকলে তুই বাচ্চাটারে মেরে ফেল, ওর সাহস থাকে তোর ওর বাচ্চাটাকে তুই মেরে ফেল, আমি দেখতে চাই যে তোর সাহস কতটুকু। তো এটা কেন বলতেছিল তখন কবিরাজ আমি বুঝতে পারি নাই, আমি শুধু তার কথাগুলো শুনতেছিলাম, তাদের দুজনের কথাগুলো। তো ওইটা বলতেছে যে দেখ, আমারে চেতাইস না, আমি কিন্তু সত্যি বাচ্চাটাকে মেরে ফেলবো। তখন বলতেছে তোর সাহস থাকলে তুই বাচ্চাটাকে মেরে দেখা। এটা বলার সাথে সাথেই মানে নিজের পেটে নিজে একটা ঘুষি দেয়, দুই হাতে জোরে ঘুষি দেয়। আর আল্লাহই ভালো জানে সেদিন ওরে উঠায়া উপরে হাওয়াতে উঠায় ওরে নিচে মানে উবুত করে ফালায়, ওর পেটটা নিচে দিয়ে ফালায়, এমন ভাবে ফালায়, ফালানোর সাথে সাথেই মানে ও ব্যথার ঠেলায় চিৎকার দিয়ে ওঠে আর উঠে বসে পড়ে। বসার সাথে সাথেই দেখি যে ব্লাড বের হচ্ছে, ওর নিচ দিয়ে ব্লাড বের হচ্ছে। তখন হুজুর মানে কবিরাজটা যখন এই জিনিসটা দেখতে পারলো যে ব্লাড বেরোচ্ছে, তখনই উনি তাড়াতাড়ি কি যেন একটা মানে হাড়, কিসের যেন ওটা, মানুষের না কিসের হাড় বলতে পারলাম না, ওই হাড় দিয়ে ওই আমার ছোট বোনটার উপরে আঘাত করে দুইটা বাড়ি দেয়। দুইটা বাড়ি দেওয়ার সাথে সাথে ওই জিনিসটা সাইডে সরে যায়। আমি আমি আর আমার ভাই তখন দেখতেছিলাম যে ওই জিনিসটাকে একদম ছায়ার মতো আমার বোনের পাশে গিয়ে বসে পড়ছে। যখন হাড় দিয়ে দুইটা বাড়ি দেয়, সাথে সাথেই আমার বোনের থেকে ওই জিনিসটা সরে বসে, ওই সাথেই বসে, মানে হাওয়ার মতো ছায়ার মতো দেখতেছিলাম আমরা তখন, যে একটা ছায়া ওর সাথে। তখন ওই কবিরাজ বলল যে মা তুমি সরে যাও এখান থেকে। আমার ছোট বোনটা ওই রক্তমাখা শরীর নিয়েই হাঁটু দিয়ে আপনার একটু হাত দিয়ে ভর দিয়ে সামনে চলে আসে, ওই দাগ থেকে বের হয়ে যায়। যখন বের হয়ে যায় তখন ওই ছায়াটার উপরে আবার হাত দিয়ে দুইটা বাড়ি দেয়, দেওয়ার সাথে সাথেই হুজুর বলতেছে যে তুই তুই ওকে ছেড়ে দিবি, আর যে কালো জাদু করছে আমি ওই কালো জাদুটা কেটে দেব, তুই আর কোনো দিন ওর উপরে ভর করবি না বা ওরে আর বিরক্ত করবি না। যদি ওকে বিরক্ত করিস তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না। আমি কিন্তু তোর মতো ভালো ভালো মানে জিনকে আমার বশে করে রাখছি, আমি কিন্তু তোরও আমার বশে করে ফেলবো। তখন ওই জিনিসটার যে কণ্ঠটা শুনলাম, কণ্ঠটা সত্যি প্রচণ্ড ভয়ানক ছিল। সে সেই ভয়ানক কণ্ঠে বলতেছে যে আচ্ছা আমি ওরে ছেড়ে দেবো, তুই আমারে ছেড়ে দে। তখন হুজুর ওরে দিয়ে কসম কাটাইলো, কাটানোর পরে বলতেছে তুই যে চলে যাবি ওটার চিহ্ন কি। পরে বলে যে আমি যাওয়ার সময় তোর বাড়ির উঠোনে একটা মাটির হাড়ি আছে, ওইটা আমি ভেঙে যাব যাওয়ার সময়, আর কখনো আসবো না। তারপরে হুজুর ওই বানটা যে চক দিয়ে আঁকটা দেয় রাউন্ড করে, ওইটা কেটে দেয়। ওটা কেটে দেওয়ার পরে ওইটা যাওয়ার সময় ওই হাড়িটা ভেঙে যায়। তখন ওই কবিরাজ বললো যে সাথে সাথে ওরে হাসপাতালে নিয়ে যাও। পরে আমরা ওরে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই। যখন ওর ওয়াশ করতে যায়, ওয়াশ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এত পরিমাণ ব্লাড বের হয়, সে ব্লাড বেরোনোর সময় মানে জন্যে হাসপাতালে নেওয়ার পর ওয়াশ করানোর সময় আমার ওই বোনটাও মারা যায়। কালো জাদু এমন একটি ভয়ঙ্কর জিনিস, যার সাথে হয়, যার সাথে ঘটে, সেই উপলব্ধি করতে পারে যে তার সাথে কি ঘটছে।
কালো জাদু মানুষের কখনোই ভালো কিছু করে না। আর কালো জাদু করতে হলে অবশ্যই জিন বা আমরা যে ভূত বলি বা প্যারানর্মাল যেই বলি, এগুলোর সাহায্য নিতে হয়। আর এগুলোর সাহায্য নিতে গিয়ে দেখা যাচ্ছে যে এগুলো মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই করে না। তো আমরা কালো জাদু থেকে বিরত থাকব, কালো জাদু কখনোই করব না। এগুলো করা আল্লাহ তাআলা পছন্দ করে না। কারো উপকারের জন্য বা কারো ক্ষতির জন্য তো করবই না, কারো উপকারের জন্য করব না কালো জাদু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই দুটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করলাম। যদি আমার এই ভৌতিক চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যে প্যারানর্মাল ঘটনাগুলি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার পেশা লিখে আপনার যে ঘটনাটি সেই ঘটনাটি সেন্ড করবেন। যদি আমাদের আপনার ঘটনাটি পড়ে ভালো লাগে, শেয়ার করার মতো হয় এই ভাইটির মতো, অবশ্যই আমরা সেটি শেয়ার করব, প্রচার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।